রুনা অভিনয় করে আমাদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। প্রতিশ্রুতিশীল একজন অভিনেত্রী তিনি। শুধু টিভি পর্দায় নয়, মঞ্চেও সরব, নিয়মিত কাজ করছেন চলচ্চিত্রেও। তবে তিনি যখন অভিনয় করেন চরিত্রের গভীরে চলে যান, আর তাই তো আমরা মুগ্ধ হয়েই তার অভিনয় দেখি। ভিউয়ার্স, লেটস মিট দ্য ভেরি ট্যালেন্টেড রুনা খান। Welcome to the show. Oh, thank you so much. Thank you so much. কেমন আছেন? কেমন কাটছে সময়? খুব ভালো আছি, খুব ভালো সময় কাটছে। আমি আসলে শুনছিলাম যেভাবে আমাকে আমন্ত্রণ জানানো হলো, এত এত মানে এত এত বলবার মতো কোনোভাবেই কোনো কিছু আমি না, এত সুন্দর করে আমন্ত্রণ জানানো হলো, আমি খুবই আপ্লুত। আমার আন্তরিক ধন্যবাদ। কিন্তু কথাগুলো সত্যিই বলেছি, আপনি যখন অভিনয় করেন একেবারেই কিন্তু ক্যারেক্টারের গভীরে চলে যান এবং কোনো অর্থে সেই ক্যারেক্টার থেকে রুনা খানকে কিন্তু একদম ক্লিয়ারলি আলাদা করা যায়, যে এটা কিন্তু বোঝা যায় যে এটা এই ক্যারেক্টারই, কেউ বলবে না এটা রুনা খান। এটা অ্যাচিভ করা কিন্তু অনেক ডিফিকাল্ট, সবার পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে আসলে আমি মানে যেটা বলবো সেটা হচ্ছে, আমি সবসময় বলি যে আমি হচ্ছি ডিরেক্টরস আর্টিস্ট। আমি যখন যে ডিরেক্টরের সাথে কাজ করি, আমি চেষ্টা করি আমার ডিরেক্টর কি চাচ্ছেন, কারণ আমি আসলে বিশ্বাস করি যে আমি একটি চরিত্র সম্পর্কে জানবার আগে তারও আগে থেকে ডিরেক্টর সেই চরিত্রের সাথে আছেন, তিনি সেই চরিত্রটিকে নিয়ে ভাবছেন, সেই গল্পটার সাথে তিনি বসবাস করছেন। তো আমার চাইতেও যে কোনো নাটক বা চলচ্চিত্র যেটাই হোক না কেন, সেক্ষেত্রে একজন ডিরেক্টরের সেই কাজটার প্রতি সময়, মনোযোগ আরও অনেক বেশি। সো আমি আসলেই চেষ্টা করি আন্তরিকভাবে যে আমার ডিরেক্টর কি চাচ্ছেন, তিনি চরিত্রটাকে কিভাবে দেখতে চাচ্ছেন, তিনি যেভাবে দেখতে চাচ্ছেন, আমার চেষ্টা থাকে যে শুধু কাছাকাছি যাওয়া যায় কিনা। আসলে তো আর যাওয়া হয়ে ওঠে না, ওই চেষ্টাটুকু করি, এটুকুই। কোনো সময় কি মনে হয়েছে না চরিত্রটা এরকম না হয়ে যদি এইভাবে ভাবতেন ডিরেক্টর, তাহলে হয়তো বা বেটার হতো? না, সেরকম মানে এটা তো আমি একটা দিক বললাম, আরেকটা দিক হয় যে আমরা যখন একটা কাজ করতে যাই তখন ডিরেক্টররাও কিন্তু, যারা ভালো ডিরেক্টর তারা বা সবাই আর্টিস্টের সাথে শেয়ার করেন বা আলোচনা করেন যে আচ্ছা আমি এভাবে ভেবেছি, তুমি কিভাবে ভাবছো, বা আমার কাছে মনে হয়েছে এরকম, তোমার কাছেও কি, মানে সব কিছু নিয়েই, সেটা চরিত্র নিয়ে, চরিত্রের লুক নিয়ে, সব কিছু নিয়েই ডিরেক্টররা সাধারণত সব আর্টিস্টদের সাথে আলোচনা করেন। তো সে সময় তো একটা শেয়ারিং, একটা মত বিনিময় হয়েই থাকে অভিনেতা অভিনেত্রীদের সাথে, পরিচালকদের। তো আমার এই ধরনের আর্টিস্টদের কাছে একটা প্রশ্ন থাকে কি, ক্যারেক্টারে ঢুকে যাওয়াটাও যেমন ডিফিকাল্ট, ক্যারেক্টার থেকে বের হওয়াটাও কিন্তু সেরকমই ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে কি কখনো মনে হয়েছে যে প্রতিটা ক্যারেক্টার থেকে কিছু কিছু জিনিস রুনা খানের মধ্যে চলে এসেছে বা সেটা কখনোই ছাড়তে পারেননি? সেরকম আসলে হয়েছে কি, আসলে আমি যদি সততার সাথে বলি, তাহলে এখন একটা টেলিভিশন নাটকের চরিত্র চিত্রায়নের জন্য আমরা খুব এমন কোনো সময় পাই না যে চরিত্রের এত গভীরে ঢুকে গেলাম, সেখান থেকে আর বেরোতে পারছি না। আমি যদি সৎ হই, আমাকে এটা স্বীকার করতেই হবে। চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয়, চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা যেমন আমি যে কটি চলচ্চিত্রে কাজ করেছি এই পর্যন্ত, আমার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা 4টি। যেটা ভিন্ন সেটা হচ্ছে আমরা এক একটা দৃশ্য, মানে পুরো স্ক্রিপ্টে আমরা সবাই একসাথে বসে পড়ছি, এক একটা দৃশ্যে কাজ করবার আগে সেই দৃশ্যটা আমরা অনেকবার, একাধিকবার বসে বসে রিহার্সাল করছি, সংলাপগুলো ঠিকঠাক মতো করবার জন্য। যেহেতু মানে যেটা যে অঞ্চলের ভাষা, সেই আঞ্চলিক ভাষার উচ্চারণটা যাতে ঠিকঠাক মতো হয় বা যতটুকু কাছাকাছি যাওয়া যায়, তো সেই চেষ্টাগুলো থেকে আমরা অনেক বেশি, নাটকের চাইতে চলচ্চিত্রে বেশি, আমি আমার অভিজ্ঞতাটাই শুধু বলছি, যে বেশি সময় দিতে পারি। ভালো অভিনেতা হয়ে ওঠার জন্য মঞ্চে কাজ করাটা কতটুকু জরুরি? হ্যাঁ, মঞ্চে যারা আমরা কাজ করি তাদের অভিনয়, আমি এই বলতে চাচ্ছি যে প্রত্যেকেই যে ভীষণ ভালো অভিনেতা, আমি আসলে সেটা মনে করি না। তবে আমি মনে করি মঞ্চ একটা ছেলেকে বা একটা মেয়েকে অনেক কিছু, ওই যে শুরুতে একটা কথা বলছিলেন না যে চরিত্র থেকে কি কি নেওয়া যায়, মঞ্চ থেকে অনেক কিছু নেওয়া যায়। মঞ্চ থেকে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, একটা চরিত্রকে নিয়ে দিনের পর দিন একটা চরিত্রকে ভালোবেসে যাওয়া, একটা চরিত্রের সাথে থাকা, এগুলো অনেক কিছু নেওয়া যায়। বা আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে মঞ্চ আমাকে অনেক কিছু দিয়েছে। মানে কোন চরিত্রটাকে একেবারেই ভালোবেসেছেন? ভালোবেসেছি
এখন পর্যন্ত আমার করা কাজগুলোর মধ্যে লাইলি আমার খুব পছন্দের একটা চরিত্র। লাইলি একটু বলতে হবে, সেটা হচ্ছে আমাদের নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ান গাজীর কিস্সা, যেখানে গাজীর চরিত্রে দেওয়ান গাজীর চরিত্রে অভিনয় করেছেন আলী জাকের। লাইলি হচ্ছে তার মেয়ে, নাটকের তথাকথিত নায়িকা বা হ্যাঁ, যেমন দেওয়ান গাজীর চরিত্রে শুরু থেকে এখনো শেষ অবধিও, মানে আমরা যখন শেষ শো করেছি সেই অবধিও ছোটলু কাকুই অভিনয় করেছেন, কিন্তু লাইলির চরিত্রে কখনো সারা জাকের, কখনো নিমা রহমান, কখনো বিপাশা হায়াত। তো সেই চরিত্রটিতে যখন আমি কাজ করবার সুযোগ পেয়েছি, এবং আমাদের এই নাটকটির নির্দেশনা হচ্ছে আসাদুজ্জামান নূরের, তো সেটা আমার জন্য খুব আনন্দের। অনেক তো ক্যারেক্টার, মঞ্চ, অভিনয় নিয়ে কথা বললাম, এখন একটু পার্সোনাল লাইফে আসতে চাই। এই যে ক্যারেক্টারগুলো করা, এত সময় দেয়া, সেখান থেকে আসলে নিজেকে কতটুকু সময় দেয়া সম্ভব হয়ে ওঠে, সেই বিষয়টা আমি জানবো। তবে তার আগে নিয়ে নিচ্ছে একটি বিরতি। ভিউয়ার্স, আপনারা দেখছেন লেটস মিট, নিচে ছোট্ট একটি বিরতি, চ্যানেল 9-এর সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন লেটস মিট, সাথে আছে আমি আজরা মাহমুদ এবং আমার সাথে আছেন দ্য ট্যালেন্টেড অ্যাক্টর রুনা খান। বিরতিতে যাবার পূর্বে যে কথাটা বলছিলাম, যে অনেকটা সময় আসলে অভিনয়ের পেছনে দিতে হয়, এক তো অভিনয় করতে গিয়ে, এবং আরেক হচ্ছে অভিনয়ের নিজের চরিত্র নিয়ে ভাবতে গিয়ে। এত কিছুর মধ্যে নিজেকে সময়টা আসলে কখন দেয়া হয়? আমার বিয়ে হয়েছে 11 বছর চলছে। বিয়ের আগে পর্যন্ত বিশেষ করে আমি আসলে 2007 থেকে একেবারে পেশাগতভাবে এবং নিয়মিত কাজ করছি, এবং 2007, 8, 9 এই 9-এর শুরুটা, এই 3টা বছর যেটা হয়েছে, সাধারণত মাসে 25 দিন, কোনো মাসে 28 দিন পর্যন্ত শুটিং করেছি। 2009-এ আমার বিয়ে হলো। আমার বিয়ে হবার পরপরই যেটা হলো, আমার কাজে একটা লম্বা বিরতি গেছে। মানে তারপর যখন আমি বুঝতে পারলাম আমার আমার মেয়ের নাম রাজেশ্বরী, যখন বুঝতে পারলাম যে রাজেশ্বরী আমাদের জীবনে আসছে, তখন আমি কাজ থেকে একেবারে টানা 5 বছর কোনো কাজ করিনি। খুবই কালে ভদ্রে অল্প এই একটা টেলিফিল্ম করলাম, মানে রাজেশ্বরী যখন 3-4 বছর বয়স হয়ে গেল, সেই সময়টা। তো তারপর থেকে যখন আমি কাজ করছি, সেই কাজের সময়টাও এমন, মাসে 10 থেকে সর্বোচ্চ 12 দিন, তার বেশি কিন্তু আমি কাজ করছি না। আর মঞ্চে যেটা হয়, মঞ্চে আমাদের রিহার্সালটা তো সন্ধ্যায় হয়, সেটাও ওই যে বললাম যে আমরা টানা 2-3 মাস রিহার্সাল করে একটা নাটক যখন রেডি হয়ে যায় সব, আর শিল্পীরা যখন প্রস্তুত হয়ে যান, তারপর শুধু শোর আগে আমরা 1-2 দিনের একটা রিহার্সাল থাকে। হ্যাঁ, তো ওই যে মাসে 10-12 দিন আমার শুটিংয়ের জন্য থাকে, বাকি পুরো সময়টা কিন্তু আমার সন্তানের, আমার পরিবার। সুন্দর করে বলেছেন, এটাই কিন্তু আসলে ব্যালেন্স অফ লাইফ, সব দিকটাকে ব্যালেন্স করা। কিন্তু এই জিনিসটা অনেকেই কিন্তু মনে করে আমার বিবাহিত জীবন, আমার বাচ্চা, আমার এই লাইফটা আমাকে আটকে দিয়েছে, আমি আমার ক্যারিয়ারে আর এগিয়ে যেতে পারছি না। এই ভাবনাটা কিন্তু অনেকের মাঝেই আমরা দেখেছি এবং আসে। সেটা কি কখনো মনে হয়েছে? সেটা আসলে আমার মনে হবার সুযোগটা হয়নি। কেন আজরা, আমার মানে আমার কাজ আমাকে কখনো তৃপ্ত করতে এখন পর্যন্ত পারিনি। আমি জানি না আদৌ কখনো পারবে কিনা। তারপরও গুটি কতক যেই অল্প 2-1টা হাতে গোনা একটু মোটামুটি মানের কাজ করতে পেরেছি, সেই সব কটা কাজই আমার সন্তানের জন্মের পর। সো আমার আসলে ওই জিনিসটা ভাববার জায়গাটা সুযোগটাই আমি পাইনি। কাজ তৃপ্তি দিচ্ছে না? না। কেন? আমি এই প্রশ্নটা যদি আসলে করা হয়, মানে আমি বিশ্বাস করি চাওয়াটা অনেক, নাকি আমি স্বপ্ন দেখি এমন কোনো কাজ করে যাব, বা এমন কোনো কাজ করব, বা এমন কিছু কাজ করব যেই কাজ যখন আমি থাকবো না, তারও বহু বছর পর কেউ সেই কাজ দেখে মুগ্ধ হবে। তেমন কিচ্ছু এখনো করতে পারিনি, কি করে তৃপ্তি দিবে। লাইলির কথা যখন বলছিলেন, তখন কিন্তু তথাকথিত নায়িকা বলে হেসে দিয়েছিলেন, সেই হাসিটার মানে কি ছিল? ওটা আসলে হয় কি, আমাদের আমি কি করে বলবো, মানে কেউ আবার ভুল বোঝে কিনা, একদমই
আসলে আমরা সাধারণত নায়িকা বলতে বুঝি যে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগবে, সুন্দর পোশাক আশাকে টিপটপ হয়ে থাকবে, ছোট ছোট করে কথা বলবে, পার্কে বসে একটু বাদাম টাদাম খাবে। নায়িকা বলতে সাধারণত হ্যাঁ 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 পার্কে বসে বাদাম টাদাম খাবে, খুব সুন্দর একটু গোলাপি আঁচল উড়ে যাবে, মানে একটু বাতাস এসে চুল উড়িয়ে দেবে। আমরা সাধারণত এভাবেই আসলে নায়িকা বলতে এরকম একটা চিত্র আমাদের মাথায় কাজ করে। আমার কাছে আসলে হচ্ছে কি, আমার কাছে একটু মানে ভারী কি কথা হয়ে যাবে, কিন্তু আসলে আমি এটা বিশ্বাস করি। যেমন আমার কাছে দুর্গাও নায়িকা, আমার কাছে সর্বজয়াও নায়িকা, আমার কাছে ইন্দির ঠাকুরনও নায়িকা। হ্যাঁ, মানুষের জীবনের প্রতিটি বয়সের একটা সৌন্দর্য আছে। নায়িকা মানেই শুধু 16-18 বছরের কিশোরী নয়, হ্যাঁ, 78 বছরের মানুষটাও সে তার জীবনে নায়িকা। হ্যাঁ, তো তার জীবনের উপর গল্প যখন তৈরি হয়, আমি সেইভাবে ওটা, আমি আসলে ওই জন্য ওটা বলে হেসেছি যে আমাদের সাধারণত মাথায় যেই আইডিয়াটা কাজ করে, আমরা একটু করে হলেও বেরিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, পারছি, আমরা আস্তে আস্তে পারছি। এখন বিভিন্ন রকম গল্পের কি বলবো, কাহিনী চিত্র নির্মাণ হচ্ছে বা চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, বিভিন্ন বয়সী অভিনেতা অভিনেত্রীদের মানে একটি ছবিতে, একটি নাটকে বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীরা প্রধান চরিত্র বা সেই চরিত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে কেন্দ্র করেই গল্প আবর্তিত হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আশা করি আরও হবে। অভিনয় জীবনে তৃপ্তি পাচ্ছেন না বললেন, আশা করছেন আরো ভালো ক্যারেক্টার যেন করতে পারেন, যেন আপনাকে আজীবনই বলবো না, যেন মানুষ মনে রাখতে পারে সেই চরিত্রটাকে এবং সেই চরিত্র থেকে রুনা খানকে। পার্সোনালি নিজেকে কি মনে করেন, কতটুকু আসলে মানুষ হিসেবে ভালো হতে পেরেছেন বা যেভাবে নিজেকে দেখছেন? আমি যে মানুষটার সাথে বসবাস করি এক বাড়িতে, বা আমার বাবা মা, আমার ভাই, আমি আসলে উত্তরটা এভাবে দিতে পারি। আমার বর বলেন যে আমি যেমন অভিনেতা তার চাইতে অনেক বেশি স্পষ্ট মানুষ, অনেক বেশি সুন্দর মানুষ। আমি যা বিশ্বাস করি, আমার মধ্যে ভনিতা কম। আমার যা ভালো লাগে তা ভালো, যা ভালো লাগে না তা অবশ্যই সে বুঝতে পারবে, তাকে আমি আঘাত না দিয়েও আমি তাকে বোঝাতে পারবো। আর আমার বাবা মা, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, মানে মেয়ে হওয়াতে স্বভাবতই আদর আহ্লাদে ভালোবাসায় বড় হয়েছি। কিন্তু আমার বাবা মা সবসময় এভাবে বলেন যে তারা অত্যন্ত সৌভাগ্যবান যে আমি তাদের সন্তান। বাহ। হ্যাঁ, আর ব্যক্তি জীবনের রুনা খুব সাধারণ একটা মানুষ, একেবারেই অন্য 8-10টা মধ্যবিত্ত মেয়ের পারিবারিক জীবন যেমন, আমারও তাই। আমি একেবারেই বাংলাদেশের একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মধ্যবিত্ত মানুষ, একটা সাধারণ মধ্যবিত্ত জীবন, ডাল ভাত খাই। আপনার মাঝে সেই সিম্পলিসিটিটা আছে বলেই কিন্তু আসলে অনেকেই আপনার সাথে রিলেট করতে পারেন। এই জন্য যখন আপনাকে আসলে অনস্ক্রিন দেখি তখন অনেক বেশি রিলেটেবল মনে হয়, মানে ভালো লাগে আসলে। বেশি বলতে চাই না, মনে করবেন প্রশংসা করে যাচ্ছি বেশি। না, এটা আমি স্বীকার করি। আমি স্বীকার করি বলতে হচ্ছে কি, আমি এইভাবে আমি জিনিসটা ব্যাখ্যা করছি, এটা হচ্ছে আমি বড় হয়েছি একটা ছোট শহরে, টাঙ্গাইলের একটা ছোট শহরে, আমার স্কুল এসএসসি পর্যন্ত। আমি না আমার আশেপাশে একেবারে সাধারণ মানুষজন দেখে বড় হয়েছি। যেমন আমরা যেখানে বড় হয়েছি, আমার বাড়ির পাশেই হাসপাতালে তখন কনস্ট্রাকশনের কাজ চলছে, পাহাড়ি এলাকা, সখীপুর, তো পাহাড় কেটে কেটে মাটি সমান করা হচ্ছে। তো সেই যে যারা মাটি কাটছে, আমরা বিকেলে হাসপাতালের মাঠে খেলতে যেতাম, খেলা শেষ করে ওরা আমাদেরকে কোলে করে কাঁধে করে এনে বাসায় দিয়ে যেত। ওই রকম চরিত্রে বা ওই রকম জীবনকে যখন আমি পর্দায় দেখাতে যাই, আমার চেনা জীবন। বরং আমাকে যদি খুব শহরের উচ্চবিত্ত জীবনের চরিত্রে মানে চরিত্র করতে দেয়া হয়, সেই চরিত্রায়ন করতে গিয়ে আমি খুব বিপদে পড়ে যাবো, কারণ ওই জীবন আমি দেখিনি। আমি আসলেই জানি না ভীষণ উচ্চবিত্ত, ভীষণ শিল্পপতিদের জীবন কেমন হয়, আমার একেবারেই জানা নেই। আপনার সাথে ইনফ্যাক্ট অনেক গুরুগম্ভীর আলাপ করে ফেললাম, মানে আলাপচারিতা বেশ সিরিয়াস ছিল। আমরা একটু গেম খেলবো, একটু রিল্যাক্স করবো, আমাদের সিরিয়াস গল্প শেষ। গেম শুরু করার আগে একটা বিরতি নিয়ে নেই, বিরতি থেকে ফিরে লেটস প্লে দেখলে। ভিউয়ার্স, নিচ্ছি আরেকটি বিরতি, আপনারা দেখছেন লেটস মিট, সাথেই থাকুন।
ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লেটস মিট, সাথে আছে আমি আজরা মাহমুদ, আমার সাথে আছেন দি ট্যালেন্টেড অ্যাক্টর রুনা খান। অনেক গুরুগম্ভীর আলাপ করেছি আমরা ব্রেকের আগে, এবার একটি গেমের প্রিপারেশন আমরা নিচ্ছি। আমার হাতে হেডফোন দেখতে পাচ্ছেন, গেমটাকে আমরা হুইসপার চ্যালেঞ্জ বলি। অনেক জোরে গান বাজিয়ে দেব, আপনি কানে নেবেন এবং তারপরে আমি যা বলছি বলবেন আমি কি বলছি। আচ্ছা, মানে আমাকে লিপ রিড করতে হ্যাঁ, আচ্ছা। কেমন এমনি? আমি আসলে জীবনে কোনো গেমে, যে কোনো খেলায় আমি লাড্ডু পুড্ডু। তাই? ছোটবেলায় আমার খেলাধুলা করেছেন নাকি? সবসময় অংশগ্রহণ, অনেক আগ্রহ, আগ্রহ নিয়ে অংশগ্রহণ, কিন্তু আমার মনে হয় আজকে সেটার ইটা ভেঙে যাবে মনে হচ্ছে আমার। দিয়ে দিচ্ছি। আচ্ছা, এদিকে সাউন্ড কমালাম, সাউন্ড কি কমিয়ে দিলাম? হ্যাঁ, এই তো চলছে, কথা শোনা যাচ্ছে, বুঝতে পারছেন? না না, ওকে, শুরু করছি। রেডি? দেওয়ান গাজীর কিস্সা। দেওয়ান গাজীর কিস্সা। দেওয়ান গাজীর কিস্সা। ওকে। গহীন বালুচর। গহীন বালুচর। গহীন বালুচর। রঙিন। গহীন। গহীন। গহীন বালুচর। গহীন গহীন বালুচর। পাস। আচ্ছা, নেক্সটটাই যাচ্ছি। ফ্যামিলি ক্রাইসিস। ফ্যামিলি ক্রাইসিস। ওরে, ওকে। দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি। না, দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি। ক্রাইং, কান্না। আমি নিজেই বুঝতে পারছি না কিভাবে দেখাবো বিষয়টা। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি। উলট পালট। উলট পালট। ওলট পালট। বৃষ্টিদের বাড়ি। বৃষ্টিদের বাড়ি। বৃষ্টি, বৃষ্টিদের, বৃষ্টিদের, বৃষ্টিতে পানি। বৃষ্টিদের বাড়ি। বৃষ্টিদের বাড়ি। হাউস, বাড়ি। বৃষ্টিদের বাড়ি, নাটকের নাম। ওকে। লাইফ ইন আ মেট্রো। লাইফ ইন আ মেট্রো। লাইফ ইন আ মেট্রো। ইন এ মেট্রো। গান বন্ধ হয়ে গেছে। ওয়েল, আমরা একেবারেই শেষ হিসেবে, আমার একটা বাকি ছিল, আমি গানটা আবারও প্লে করে দিচ্ছি। বুবুনের 7-17। বুবুনের, বুবন, বুবনের 7-17। ডান। আবারও আপনার কাছে চলে যাচ্ছি। গহীন বালুচর। রঙের মানুষ। রঙিন, রঙিন। গহীন, গহীন। কঠিন, গহীন, গহীন। খুনি, গুনি। খুনি, গুনি। ওকে 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 ওকে, লেট মি কনসেন্ট্রেট। ওকে ওকে ওকে, লাস্ট। হ্যাঁ হ্যাঁ, ওকে। গহীন বালুচর। বালু, বালু, পাথর। বালু, 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 চর। গহীন বালুচর। এটা আসলে এরকম হয়ে গেল বিষয়টা। ডান, ডান। কেন আমি গহীন মাঝে রঙিন গহীন, আমি শুনছি রঙিন। না, বাট ইউ ডিড ভেরি ওয়েল। ইউ ডিড ভেরি ভেরি। থ্যাংক ইউ। কয়টা পারিনি? একটা। সেটা কোনটা ছিল? সেটা ছিল হচ্ছে দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। ওকে ওকে, হ্যাঁ। বাট এছাড়া দেওয়ান গাজীর কিচ্ছাটা পেরেছিলেন? হ্যাঁ, ওটা পেরেছিলেন। হ্যাঁ, ওটাই সবচেয়ে ভালো বোঝা যায়। দেওয়ান, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো
তো কি মনে হলো? গেম খেলে তো মনে হচ্ছে আপনি পাস করবেন, হ্যাঁ। সেই ধারণা থেকে তো মনে হয় বেরোতে হবে আপনার। হ্যাঁ, যে মনে তো হবে হচ্ছে না। এখন দিন বদলে গেছে। হ্যাঁ, দিন বদলে গেছে, দ্যাটস ট্রু। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, শোটা আমি শেষ করি একটা প্রশ্ন দিয়ে। সবাইকে একই প্রশ্ন করা হয়, সুখী থাকার মূল মন্ত্র কি? নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকা। এটা কি সহজ আসলে? চাইলেই সহজ, চাইলেই পারা যায়। মানে কি হবে আমার জানেই, মানে অবশ্যই এটা ব্যাখ্যা করতে গেলে আর জীবনটাকে উপভোগ করা। আমাদের জীবনটা খুবই ছোট, কত 70-80 বছর। মানে আমি যদি 5,000 কোটি টাকার মালিকও হই, তাও কি আমি 500 বছর বাঁচতে পারবো? কেউ কি পারছে? না তো। তো যেটুকু সময় সেই সময়টুকু উপভোগ করি না, যা আছে যেটুকু আছে এটুকু দিয়ে উপভোগ করি। করা যায়, চাইলে যায়। হ্যাঁ, না কিছু আসে, মন খারাপ, হতাশা, ডিপ্রেশন, ক্ষোভ, রাগ, অনেক কিছুই আসে, কিন্তু সেই সব কিছুকেই কাটিয়ে ওঠা যায় চাইলে। দ্যাটস ট্রু। আসলে চাইলে সব কিছুই করা যায়, সেই বিশ্বাস যদি থাকে তাহলে এটা তো আর কিছুই না। জীবনে আমার যা আছে তা আমি উপভোগ করি। রুনা, খুবই ভালো লাগলো আপনাকে আমাদের সাথে পেয়ে। ইনফ্যাক্ট আপনাকে কখনোই এইভাবে করে সামনাসামনি কথোপকথন কখনোই কিন্তু আমার হয়নি, এবং কথা বলে খুবই ভালো লাগলো। মানে আরেকটু বেশি ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আমরা বলছিলাম আগেই যে যদিও আমরা একই জায়গায় কাজ করি, কিন্তু একটুখানি ভিন্ন হবার কারণে আমাদের আসলে এভাবে দেখা কথা সে সুযোগ হয়ে ওঠেনি। আমি ভীষণ আপনার কাজের, মানে তোমার যেটাই হোক কাজের আমি খুব গুণমুগ্ধ একদম। বাহ, শুনে ভালো লাগছে, থ্যাংক ইউ। আমার খুবই ভালো লেগেছে এই সময় কাটাতে পেরে। আমি খুব জানি ব্যস্ত থাকেন, তারপরও আমাকে সময় দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম, ইটস মাই প্লেজার। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। রুনা আপার কথা ধরে বলতে চাই, জীবনে যা আছে তা উপভোগ করুন, তাহলেই দেখবেন আপনি আরেকটু বেশি সুখী হয়ে উঠবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন এক গেস্টকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।